গুড মর্নিং বন্ধুরা। আজকে সোমবার আর হাড় কাঁপানো শীত এসছে। এই সকালবেলায় দেখো তোমরা আমি কতগুলো বাসন মাজছি ঠান্ডা জলে। কি শীত করছে, আমার কি করব, রাত্রিবেলায় আর ইচ্ছা করছিল না বাসনগুলো মাজতে, তাই রেখে দিয়েছিলাম। তাই সকাল সকাল উঠে সবার আগে আমি বাসন মাজা কমপ্লিট করলাম। তোমরা সব কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমরাও একটু সুস্থ আছি, ভালো আছি। ঝট করে বসিয়ে দিলাম চা। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল কিছু আর টিফিন বানাইনি, রুটি আর শীতকালের গুড় এই দিয়ে আজকে টিফিন করে নিচ্ছি। একটু গুড় নিয়ে নিয়েছি, ঝোলা গুড়, গরম গরম রুটি। আজকে বন্ধুরা ভাবছি সেরকম কিছু রান্না বান্না করবো না, কেননা কালকে এত তেল মশলার খাবার খাওয়া হয়েছে। আজকে এমনি সোমবার নিরামিষ, তো হাবিজাবি কিছুই রাখছি না আজকে, কেননা শরীরটা এমনি ভালো লাগছে না, এমনি শীত পড়েছে। তাই জন্য আজকে ভাবলাম একটু সেদ্ধ ভাত খাবো দিনের বেলায়। এই ধরো কাঁচা টমেটো বেরিয়েছে, কাঁচা টমেটো আর আলু সেদ্ধ করে ভাতের সাথে সর্ষের তেল দিয়ে খেতে হেভি লাগে। তো আমি তাই মাকে বললাম যে আজকে আর সব রান্না বান্নার বিশেষ একটা ঝামেলা না রেখে তো ওরকম একটু সেদ্ধ ভাত করে নিই। আর রাতের জন্য, রাতে তো আমাদের রুটি করব, রুটি থাকবে, আর রাতের জন্য একটু আলু আর সোয়াবিনের একটা মাখা মাখা তরকারি করে নেবো, হালকা ছেচকি মতন আর কি। তো তাহলে আমাদের হয়ে যাবে। আজকে সোমবারে এমনি আর বেশি কিছু ঝামেলা থাকবে না রান্নার। তো দেখি তাহলে অল্প করে হালকা ফুলকা শুরু করে দিই। তার মধ্যে আবার চার্লির চিকেনটা শেষ হয়ে গেছে। চার্লির জন্য ভাবছিলাম আজকে যখন রান্না বান্নার ঝামেলা নেই, তাহলে ওর একটু বেলার দিকে গিয়ে চার্লির চিকেনটাও নিয়ে চলে আসবো, তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন ঘরের কিছু কাজ আছে, একটু গোছগাছ করে নিই, গুছিয়ে নিই, বিছানা টিছানা তুলতে হবে। তারপর আমরা ওই হালকা ফুলকা রান্না করে নেবো। সেদ্ধ ভাতটা একদম গরম গরম করব, তখন খাবার টাইমটাতে বানাবো, তাহলে গরম গরম খেয়ে নিতে পারবো। এখন এত তাড়াতাড়ি করবো না। তাহলে চলো আমাদের সাথে থেকো। তোমরা ভাবতে পারো যে আমি শুধু আমার ঘরটাই গুছাই, মায়ের ঘরটা কেন রোজ গোছাই না। আসলে মা তো, আমি আর মা একই ঘরে শুয়ে পড়ি, যেহেতু আমার হাজব্যান্ড থাকে না, তো বারবার দুটো ঘরে তো শুলে আবার দুটো ঘর গোছাতে হবে, তাই মায়ের ঘরটা গোছানোই থাকে। আর আমি আমার ঘরটাতেই মা আর আমি শুয়ে পড়ি, তাই একটা ঘর গোছালেই আমার হয়ে যায়। এদিকে আমি সোয়াবিন আলুর তরকারি করব বললাম না, তাই সোয়াবিনগুলো একটু নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর সঙ্গে ভাবলাম এই দিকের তাকটা না আমার অনেক দিন ধরে ভাবছিলাম গোছাবো, তাই আজকে যেহেতু রান্না নেই, তাই এই সব গোছগাছের কাজগুলো আজকেই সেরে ফেললাম।
এদিকে কড়াইতে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে একটু নেড়ে তারপর এটা ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি কটা কাঁচা লঙ্কা, আমি পাকা লঙ্কা ইউজ করেছি এখানে, 3টে পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য একটু ধনে জিরে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে তারপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে হতে দেব। এদিকে দেখো ওয়াশিং মেশিনের ওপরটা পুরো টাল হয়ে আছে, তাই এটাও চট করে গুছিয়ে ফেললাম। আবার এইদিকে সোয়াবিনটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেল, সোয়াবিনটা দিয়ে আরেকটু আমি হতে দেবো। তারপর ধনেপাতা কুচি, একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে দেবো। ও হ্যাঁ, আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দেবো, তাহলে টেস্টটা দারুণ হয়ে যাবে। ওই যে বলেছিলাম না সেদ্ধ ভাত খাবো, তাই কুমড়ো, আলু, পেঁপে সব কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে কাঁচা টমেটোও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ওয়াশিং মেশিনের ওপরটা কত হালকা হয়ে গেছে, কি সুন্দর গুছিয়ে ফেললাম। এদিকে আমাদের দুপুরের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, তাই আর দেরি করলাম না। কালকে জামা কাপড় তো অনেক কিছু কাচা হয়েছিল, সেইগুলোকে ঝটাপট গুছিয়ে ফেললাম। এরপর আমার আরেকটা জায়গাও গোছানোর ইচ্ছা আছে। তোমরা বোর হয়ে যেও না বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, কেননা আমি তোমাদের সাথে আরও কিছু আমার মনের কথা শেয়ার করব। তাই প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে অনেক টাইম ছিল, আজকে যেহেতু রান্না বান্না ছিল না, অত ঝামেলা ছিল না রান্নার, তাই আজকে অনেক টাইম। এই দেখো সব পসরা সাজিয়ে নিয়ে বসেছি আমি এখন। এইগুলোর মানে আমি যখন গোছাচ্ছি তখন এমন এমন কিছু জিনিস দেখলাম যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তা তোমাদের আমি কিছু কিছু জিনিস দেখাই। এই দেখো, সবার প্রথম আমি যেটা দেখাচ্ছি, এই দেখো, এটা তোমরা যারা এখনকার জেনারেশন তারা তো কেউ দেখেইনি। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আমিও এইটা মানে বাবার থ্রুতেই দেখেছি। এইটা হচ্ছে দেখো বাবার একদম ইয়াং বয়সের ছবি। আর এই যে ডিস্কটা, এই ডিস্কটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো আমি যতটা জুম করার করে দিচ্ছি, 1978 সালের, 1978 সালে বাবা প্রথম কিনা জানি না, মোটমাট বাবা রেকর্ডিং করেছিল। সেই রেকর্ডিং গুলো আগে তো সব ক্যাসেটও তখন ছিল না, এরকম কালো ডিস্কেই গ্রামাফোনে এসব চলতো এগুলো। তো সেই টাইমের বাবা মানে ফেমাস তখন একজন শিল্পী ছিলেন। তো এগুলো আমার দেখাতেও খুব প্রাউড ফিল হচ্ছে যে এইরকম ধরনেরও জিনিস আমাদের বাড়িতে রয়েছে। হ্যাঁ, তো এইগুলো দেখলাম বলে না আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আরো অনেক তোমাদের সাথে একটু যখন দেখাচ্ছি, দেখো
এই দেখো এগুলো তো রয়েছেই। তারপরে এই দেখো ভক্তিগীতি, তোমাদের বলেছিলাম ভক্তিগীতির ওপরে অনেক কিছু রয়েছে। এ দেখো এইটা তোমার হচ্ছে 1979, ওটা 78 সাল ছিল, এটা হচ্ছে 79, ওটা 78, এটা 79 এর। হ্যাঁ, এই যে এখানে যা যা গান আছে সব এখানে বলা, মানে তখন পর পর প্রতি বছরই তো বাবার প্রচুর ক্যাসেট সিডি এগুলো মানে এইসবগুলো বেরোতো, আর সেই টাইমে প্রচুর চল ছিল। আর এই হচ্ছে ক্যাসেটের মধ্যে, এ দেখো কিছু ক্যাসেটের মধ্যেও রয়েছে। হ্যাঁ, এইগুলো দেখাই, কত ক্যাসেট কি দেখাবো, দেখো না। পল্লীগীতির ওপর, এই যে পল্লীগীতির ওপর ক্যাসেট, তারপরে ইনফ্যাক্ট ডিজিটালি কনভার্ট করে ওগুলোকে এখন তোমার জিও সাবন, গানা.com, উইঙ্ক মিউজিক এই সমস্ত চ্যানেলগুলোতে মানে অ্যাপ্লিকেশনগুলোতে দিয়ে দিয়েছে এইসব গানগুলো। এখন কত ক্যাসেট, রামকৃষ্ণের ভজন, হ্যাঁ এইসব টাইমের কত, শ্যামা সঙ্গীত, তারপরে তো সিডি ভার্সন এলো। এখানে আমারও রয়েছে, কেননা আমিও সেই টাইমে প্রচুর অ্যালবাম বানিয়েছিলাম। এই দেখো, এই যে এইটা ভক্তি ভরে সবাই বলে, এই যে এইখানে এইসব গানগুলো জিও সাভানেও পেয়ে যাবে। হ্যাঁ, মানে ওগুলো থেকে তুমি কলার টিউনও সেট করতে পারবে, এইসব যেগুলোর এগুলোর কলার টিউন সেট করা যায়। এই ছোট্টটাকে চিনতে পারবে? এই দেখো এটা আমার ছোট্টবেলার, কিন্তু আমি যে কতটা ছোট ছিলাম সেটা তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে। দেখো সেই টাইমের এই যে বাঘ মামার বিয়ে, দেখো সেই টাইমে প্রচুর ছড়ার গানের আমি ক্যাসেট করেছি। তারপর তো আমি যখন বড় হলাম অনেক এইটার ওপরে, এই যে লোকগীতির এইটা নীল দরিয়ার মাঝি, এইটার ওপরে আমি রয়্যালটিটা পাই। এখন যে রয়্যালটিটা পাই, যে টাকাটা পাই, এই ক্যাসেটটা এখনো অবধি চলছে। উইংকেও পাবে, আধো আধো গলাতে লিখলেও পেয়ে যাবে, শ্রীপর্ণা দাস লিখলেও পেয়ে যাবে। এই ছোট্টবেলার গানগুলো এগুলো আমার মানে ওগুলো এখনো চলছে এতটা, যার জন্য কিনা ওরা এখনো ওগুলো চালিয়ে যাচ্ছে। গোছাতে গিয়ে দেখতে পেয়ে তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। মানে তিনি গান নিয়েই সারা জীবন বেঁচে গেছেন। ইভেন তিনি কিন্তু গ্র্যাজুয়েশনে তিনি ফিলোসফি অনার্স ছিল তার, কিন্তু মাস্টার্স করার সময় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে মাস্টার্স করেন মিউজিক নিয়ে। সেই যে মিউজিক নিয়ে মাস্টার্সটা করলেন এবং মিউজিককে ধ্যান জ্ঞান মানে সমস্ত কিছু ভেবে নিলেন। ইভেন মানে ওনার একটা কলেজে চাকরিরও একটা অফার এসেছিল, কিন্তু ওটাও উনি করেননি, যেহেতু গানটাকে এত ভালোবাসতেন, পাগলের মতন গানকে ভালোবেসে গেছেন সারা জীবন। সেই জন্য ওই জিনিসটাকে নিয়েই তিনি সারা জীবন এগিয়ে গেছেন। ফাংশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তিনি আমাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়ে গেছেন এই শুধু গান দিয়ে। ইভেন তোমার আমার বাবার তো মানে এখানে তো গানের স্কুল রয়েছে, সেই স্কুলে মানে পরীক্ষার ব্যবস্থা, আগে বাবা হচ্ছে বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরীক্ষক ছিলেন। তারপরে উনি ওই বঙ্গীয় সঙ্গীত পরিষদের যে বোর্ডটা, সেই বোর্ডটা উনি ছেড়ে দেন। এখন তারপর থেকে তিনি রেজিস্টার্ড করে নিলেন নিজের স্কুলকে, শ্রীরামকৃষ্ণ সুর নিকেতন আমাদের স্কুলের নাম। তো সেই স্কুলটাকে রেজিস্টার্ড করে নিলেন প্রাচীন কলা কেন্দ্রতে। প্রাচীন কলা কেন্দ্র হলো চণ্ডীগড়ের, সেটা মানে সবাই জানে, পুরো মানে আধা সরকারি বলতে পারো, কেননা ওটা যে কোনো জায়গায় ওই সার্টিফিকেটের গুরুত্ব রয়েছে। যে কোনো চাকরির ক্ষেত্রে হোক, মানে যদি এই লাইনে কেউ এগোতে চায় তো একমাত্র এই সার্টিফিকেটেরই গুরুত্ব রয়েছে। তো বাবা ওই জন্য ওই সেন্টারটাকেই ধরে রাখলো এবং প্রতি বছর বাবার স্কুলের পরীক্ষা সমস্ত কিছু একা হাতে সামলাতো, সমস্ত রকম পরীক্ষা। তারপরে কেননা বাবার তো ওই জায়গায় আবার শুধু এখানে যে পরীক্ষা হতো তা নয়, বাবা আবার অন্যের সেন্টারের পরীক্ষাও নিতে যেত, মানে উনি তো মানে জাজ হয়েও যেত অন্য সেন্টারে পরীক্ষা নিতে। তো এইগুলো মানে সবই তিনি একা হাতে সামলে গেছেন। বাবার একটাই স্বপ্ন ছিল, মানে তার জন্য বাবা প্রায় একদম 99% গিয়ে রেডি ছিল। সেটা হচ্ছে বাবার একটা স্বপ্ন ছিল যে বাবা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা নিচ্ছে সেই বোর্ডে একটা বই প্রকাশ করা, মানে যে এই যে সমস্ত পরীক্ষাগুলো হয় বিভিন্ন সাবজেক্টের ওপর, গানের বিভিন্ন তো সাবজেক্ট রয়েছে, তো সেইগুলোর ওপর, তো সেই পরীক্ষার প্রশ্ন উত্তর যে ধরনের কোয়েশ্চেন হয় সেই কোয়েশ্চেনের কি অ্যান্সার হবে, তো
ইচ অ্যান্ড এভরিথিং, ক্লাসিক্যাল থেকে শুরু করে ভক্তিগীতি, লোকগীতি, পল্লীগীতি, মানে ইচ অ্যান্ড এভরিথিং, রবীন্দ্রসঙ্গীত, সব যা যা কোয়েশ্চেন অ্যান্সার হতে পারে ইচ অ্যান্ড এভরিথিং বাবা রেডি করেছিল ওইটা বই হিসাবে পাবলিশ করবে বলে। কিন্তু সেই যে করোনার স্রোতটা এলো, ওই যে সবে বাধা পড়ে গেল, তারপরে তো বাবা মারা গেল। তারপর আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কি হয়, মানে অনেকেই এটার একটা মানে সুযোগ মিস ইউজ করার চেষ্টা করছিল, যে বইটা মানে আমরা ভেবেছিলাম যে যাদের মাধ্যমে এটা ছাপানো হবে তাদের মাধ্যমেই তারা বলেছিল আমাদের মুখে যে হ্যাঁ ছাপিয়ে দেবে, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে আমাদের মনে হয়েছিল যে হয়তো কিছু একটা মিস ইউজ হচ্ছে। কেননা একজনের বই পাবলিশড হওয়াটা খুব রিস্ক, কেননা অনেকেই কপিরাইট করে নিতে পারে যতক্ষণ ওটা লাইসেন্সের আওতায় পড়ছে। তো সেই জিনিসটা আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছিল যে কিছু একটা হচ্ছে গন্ডগোল, যার জন্য আমরা থেমে গেলাম, আর বইটাকে আর পাবলিশ করার জন্য এগোলাম না। ওই স্বপ্নটাই মানে একটা আক্ষেপে রয়ে গেল, যেটা কিনা বাবা আর পূরণ করতে পারলো না। ওটা মানে শেষ বয়সের একটা শেষ স্বপ্ন ছিল যে বাবা একটা বই বার করে যাবে, সেইটা বাবার আর হলো না। এটা মানে আমাদের সবার কাছে এটা একটা মানে দুঃখেরই মুহূর্ত। মানে ওইটা আমরা কোনোদিন ভুলবো না যে বাবার ওই ইচ্ছাটা পূরণ হলো না। আর কি বলবো তোমাদের সাথে, এই হচ্ছে কথা। আর আমি একটু গুছিয়ে নিই এবার, না হলে অনেক দেরি হয়ে যাবে। আবার আমার একটা স্টুডেন্ট আসবে, সেই স্টুডেন্টও অনেক ছোটবেলা থেকে আমার বাবার কাছে গান শিখে আসছে, সে এলে তাদের সাথেও আমি একটু তোমাদের কথা বলিয়ে দেবো। তাহলে আমি এখন গুছিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি সুশান্ত মণ্ডল। আমি দীর্ঘ 12-13 বছর ধরে কৃষ্ণপদ গুরুজি আমার ওনার কাছে গান শিখেছি। করোনাকালে উনি আর নেই, তবু সেই আমি গানের ক্লাসটা ওনার মেয়ের কাছে, কর্ণাদির কাছে আমি ক্লাসটা করছি। দীর্ঘ 2-2.5 বছর ধরে দিদির কাছে ক্লাসটা করছি। তো স্যার এরকম চলে যাওয়াতে একটা খুব বড় শক লেগেছিল আমাদের সবাই, কিন্তু স্যার আমাকে সবসময় ভালো করে গান শেখাতো, আর ভুল হলে সবসময় ধরে শেখাতো যে কোন জায়গাটায় ভুল হচ্ছে, কোন জায়গাটায় কীরকম হবে, সেই জায়গাগুলো খুব পারফেক্টলি দেখালো। যেহেতু আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে মানুষ হয়েছি, অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে খুব প্রবলেম হয়েছিল, সেই জায়গাটায় স্যার আমাকে অনেক হেল্প করেছে। মানে আমাকে মানসিক দিক দিয়ে বলো, সব দিক দিয়ে একটা হেল্প করেছিল, আমাকে গানের দিক দিয়ে অনেক সাহায্য করেছে যে গানটা ভালো করে শিখতে হবে, তার পাশাপাশি যাতে আমার পড়াশোনাটাও হয় সেদিক দিয়েও আমাকে মানসিক অনেকে সাপোর্ট করেছিল। তো সেই জায়গাটা যাকে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করেছি, আজকে আমি একটা প্রাইভেট ফার্মে ছোটো একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। তো স্যার চেয়েছিল যে আমি যাতে ভালো করে গানটা শিখতে পারি, একটা ছোটো চাকরি হয়, মাকে ভালো রাখতে পারি আমার পরিবারে। আমি পাতিপুকুর লেক টাউনে থাকি, আমি গানটাকে খুব ভালোবাসি, তাই স্যারের আশীর্বাদ আমার মাথার উপরে আছে বলে আজও আমি গানটাকে ধরে রাখতে পেরেছি। আপনারাও আশীর্বাদ করুন যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি আগামী দিনে। আর দিদির কাছে আমি গান শিখছি, দিদিও ভালো, আর কাকিমাও ভালো, আর দিদির যে হাসবেন্ড হচ্ছে সুশান্তদা, আমার তো খুব ভালো লাগে। আশা করছি আপনারাও জানেন সুশান্তদা এরকম মানুষ, আমার খুব ভালো লাগে। দাদাকে খুব ভালোবাসি নিজের দাদার মতো। ও একটা ভালো একটা ব্যাংকের চাকরি করে, হয়তো আগামী দিনে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি এখানে কলকাতায় যাতে শিফট হতে পারে। সেই জন্যে তো এতদিন ধরে একটা গান শিখছিলাম স্যারের কাছে। তো দিদি একটা ইউটিউব চ্যানেল খুলেছে, তো আমি চাইছি আমার গান আপনাদের কাছে একটা শেয়ার করতে। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না
প্রেমের